আমরা মডার্ন যুগে কোনো কিছু অ্যান্টিক জিনিস দেখলে তার অতীত সম্পর্কে কোনো কিছু না জেনে শুধুমাত্র আকর্ষিত হয়ে কিনে ফেলি। আর এক্ষেত্রে আমার ওয়াইফ প্রিয়ার জুড়ি মেলা ভার। যাই হোক, মূল ঘটনায় ফিরছি। 2 বছর পর বিদেশ থেকে বাড়িতে আসা, তাই গিন্নির কড়া হুকুম কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে। যেমন কথা তেমন কাজ। এক বিকেলে তল্পি তল্পা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। যদিও বাড়ির কাছাকাছি, তবুও প্রাকৃতিক ঐশ্বর্য ও ঐতিহাসিক নজিরে ভরপুর আমাদের ঝাড়গ্রাম অঞ্চল। বিকেলের পরন্ত বেলা, হালকা সোনালি রোদে প্রকৃতি যেন গা এলিয়ে বিশ্রাম করছে। রাস্তার দুপাশে সারি সারি শাল পলাশের গাছগুলো যেন আজ্ঞাবহ সৈনিক পাইক পেয়াদার মতো মাথা নিয়ে আমাদের আহ্বান জানাচ্ছে। তারই মাঝে কখনো কখনো ছোট ছোট পাহাড়ি নদী এঁকে বেঁকে জায়গা করতে ব্যস্ত। গাড়িটা হঠাৎ সজোরে একটা ব্রেক করে প্রবল ঝাঁকুনিতে থামল। আমি একেবারে হুমড়ি খেয়ে ড্রাইভারের ঘাড়ে। টায়ারটা পাংচার স্যার, আমি এক্ষুনি পাল্টে দিচ্ছি, এই বলে ড্রাইভার নেমে গেল। এদিকে পড়ন্ত বেলা, তখন সন্ধ্যার চাদরে মুখ ঢেকেছে। হঠাৎই জঙ্গলের দিক থেকে কেমন যেন একটা অস্পষ্ট চিৎকার ও গোঙানির আওয়াজ, এবং সেই সঙ্গে হালকা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল। কেমন যেন শিউরে আঁতকে উঠি। কি হলো? আরে ও কিছু না, হয়তো কোনো জঙ্গলি পশুর আওয়াজ, প্রিয়া বলে ওঠে। এখানে বলে রাখি, মেয়ে হলেও প্রিয়া বেশ সাহসী, আমার থেকে বেশি তো বটে। গাড়ি ঠিক করে ফরেস্ট বাংলোয় পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে যায়। প্রকাণ্ড এক ইংরেজ আমলের বাড়ি, ঠিক যেন ভৌতিক সিনেমার পোড়া বাড়ি। আমার তো দেখেই যা হবার হয়ে গেছে। প্রিয়া হাতটা চেপে চোখ পাকিয়ে আমাকে থামানোর চেষ্টা করছে। এমন সময় গাড়ির হর্ন শুনে বিভৎস জং ধরা কর্কশ আওয়াজে প্রকাণ্ড সদর দরজাটা খুলে একজন বৃদ্ধ মানুষ হ্যারিকেন হাতে বেরিয়ে এলো। আপনারা এসে গেছেন, আসুন আসুন, ভেতরে আসুন, খুব খুব করে কাশতে কাশতে বলে উঠল বুড়োটা। আসলে এই এক প্রিয়ার দোষ। দিব্যি টাউন লাগোয়া কোনো এক ভালো রিসোর্ট বুকিং করতে পারতাম না। অ্যাডভেঞ্চার নাকি বন্য প্রকৃতিতে একেবারে বনের মাঝে থেকেই উপলব্ধি করতে হয়। রুমে এসে একটু ফ্রেশ হয়ে বসেছি, এমন সময় রামচরণ, মানে ওই বুড়ো, এসে জানালো, জেনারেটর ঠিক হচ্ছে না, কাল সকালে টাউন থেকে মিস্ত্রি নিয়ে এসে ঠিক করাতে হবে। সে রাত্রে এমন কিছু না ঘটলেও সকালে প্রিয়ার মুখ থেকে শুনি কাল রাতে নাকি ও ঘুঙুরের আওয়াজ শুনেছে এবং একটা হালকা চিৎকার। ওই দেখো, আমাকে পশুর ডাক বলে সান্ত্বনা দিয়ে এখন নিজেই ভয় পাচ্ছ। চায়ের চুমুক দিয়ে বলে উঠলাম। প্রিয়াও স্বপ্ন বলে উড়িয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হতে বলল। আজ বকুলপুরের হাট, পাশের এক আদিবাসী গ্রাম। প্রিয়া এর সন্ধানটা আগেই রেখে দিয়েছিল। হাটে পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না। জঙ্গল মাঝে মিনিট 10 হাঁটা, সঙ্গে বাংলোর 5 ফরমাস খাটা একটা আদিবাসী ছোকরাও ছিল। হাটে পৌঁছে আমি দেখলাম এদিক ওদিক ঘুরে একটা সময় এক বয়স্কা বুড়ির দোকানে হাজির হলাম। মাটির তৈরি ও বন্য ডালপালা দিয়ে তৈরি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের স্থানীয় দোকানদার। হাটের এক পাশে একটা ছোট্ট চালা ঘর। দোকানে ঢুকে এটা ওটা নেড়ে দেখছি, এমন সময় দোকানের এক বাঁশের গায়ে টাঙানো একটি আয়নার দিকে নজর পড়ল। খুব বেশি হবে না, ফুটখানেক হবে। আশ্চর্য, আয়নাটা হয়তো রূপোর ফ্রেমে বাঁধানো। কি চমৎকার আয়না! পেছনে ফিরে কিছু বলে ওঠার আগেই প্রিয়া বলে উঠল। হাতে নিয়ে দেখতে যাব, অমনি প্রিয়া ছিনিয়ে নেয় হাত থেকে। দেখে যতটুকু আন্দাজ করতে পারছি, ওতে যে পরিমাণ রূপো আছে তা আজকের বাজারে কম করে হলেও 1030 টাকার তো হবে। কিন্তু প্রিয়ার চাই। এদিকে বুড়িটা তার পূর্বপুরুষের শেষ নিশানি বলে কোনো মতেই দেবে না। ওটির মূল্য সম্পর্কে বুড়ির কোনো ধারণা নেই। ঠাহর করতে আমি দাম হাঁকি। 1-2 করতে করতে 7000 টাকায় রফা হলো। অভাবের তাড়নায় বুড়ি কতক্ষণই বা নিজেকে সামলাবে। বেলা তখন মাথার ওপর,
আরো দু একটা জিনিস কেনাকাটা করে বাংলোর উদ্দেশ্যে রওনা হলাম। শুকনো পাথরে নদীর পাড় ধরে আসতে আসতে একটা ব্যাপার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আয়না কেনার পর থেকে প্রিয়া কেমন একটু অন্য মনস্ক, চুপচাপ হয়ে গেছে। দেখি প্রিয়া, প্রিয়া কোথায় গেল? প্রিয়া, প্রিয়া! পেছনে ফিরে চমকে যায়। ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠলাম। সামনে ছোট্ট ছিল, সে অবাক হয়ে পেছন দিকে তাকিয়ে দেখল আমি পাগলের মতো প্রিয়া প্রিয়া বলে জঙ্গলের মধ্যে ছুটতে লাগলাম। খানিক বাদে দেখি এক প্রকাণ্ড শিমুল গাছের নিচে প্রিয়া আনমনে বসে আয়নাটার দিকে তাকিয়ে আছে। কি, এখানে একা একা বসে কি করছো? তুমি তো পেছন পেছন আসছিলে, বলে উঠলাম। ঘোরটা কাটতে না কাটতে প্রিয়া বলে উঠল যে আমি নাকি ওকে এখানে অপেক্ষা করতে বলে কোথায় চলে গিয়েছিলাম। এমন সময় ছোট্ট ওখানে এসে পৌঁছল। এক আতঙ্কের দৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে বলে উঠল, এখানে কি করছো তোমরা? তাড়াতাড়ি এখান থেকে চলো, চলো বলছি। আমি অনেক করে জিজ্ঞেস করলাম, কিছুই বলল না সে। রাস্তায় আসতে আসতে একটা ব্যাপারে আতঙ্কে গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রিয়া যেখানে বসেছিল লোকেশনটা সম্পূর্ণ বিপরীতে আমাদের বাংলো যাওয়ার রাস্তা। তাহলে কি করে গেল? আর আমি তো কিছু বলিনি। তখন আমি কি জানতাম যে এই সবে শুরু? বাংলোয় ফিরে স্নান করে ডাইনিং টেবিলে প্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিরে, আমাকে কেমন লাগছে বল? হঠাৎই পেছন থেকে বাহারি বাংলা মিশ্রিত কণ্ঠে প্রিয়া বলে উঠল। আমি রীতিমতো ভ্যাবা জায়গা খেয়ে পেছনে ফিরে দেখি ইউপি বিহারীদের মতো শাড়ি পরে প্রিয়া দাঁড়িয়ে। তার চেয়ে অবাক করার বিষয় হলো প্রিয়া বিহারি ভাষায় কথা বলছে এবং আমাকে তুই তুকারি করছে। এর আগে যা সে কখনো করেনি। তবু ব্যাপারটাকে স্বাভাবিক করার চেষ্টায় তখন চুপ থাকলাম। বিকেলে 200 টাকা বকশিস দিয়ে ছোট্টুর কাছ থেকে জানতে পারলাম যে ওই শিমুল গাছের নিচে এখানকার তান্ত্রিকরা কালো জাদু ডাকেরই সাধনা করে। সন্ধ্যা যত গড়ায় মনের মধ্যে অজানা ভয় কেমন যেন জাগিয়ে বসে। এদিকে প্রিয়াকে আর চেনাই যায় না। স্বভাব আচরণ কেমন যেন বদলে গেছে। সারাক্ষণ ওই আয়নার দিকে তাকিয়ে বসে থাকে আর কি সব খুঁটে বিহারি সাজ সাজতে থাকে। বারান্দায় বসে নানা রকম চিন্তা করতে করতে মনটা উদাস হয়ে পড়ছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে ম্লান সূর্যটাকে পশ্চিমে ঢলে পড়তে দেখছিলাম। এমন সময় এক বন্য পাখির কর্কশ স্বরে কান ঝালাপালা হয়ে গেল, সাবজি! এরকম প্রায় ভূতের মতো পেছন থেকে রামচরণ ডাক দিল। আঁতকে উঠে পেছন ফিরে রেগেই বললাম, কি ব্যাপার, এরকম ভূতের মতো ভয় দেখাচ্ছ কেন? একটু খুক খুক করে কেসে সে বলল, আজও কারেন্ট থাকবে না, জেনারেটর ঠিক হয়নি। এমন সময় হাওয়ার মতো কখন যে অন্ধকারে প্রিয়া এসে দাঁড়িয়েছে জানি না। রামচরণ প্রিয়াকে দেখে গুমড়ে উঠে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। খানিক বাদে বলল, সাবজি, একে তো কারেন্ট নেই, তার উপর আজ মনি অমাবস্যা, তাই আপনারা দয়া করে আজ ঘরের বাইরে বেরোবেন না। রাতে আমি ঘরেই খাবার দিয়ে যাব। কারণ জানতে চাইলে কিছু না বলে বিড়বিড় করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। এই প্রথমবার একাকী প্রিয়ার সাথে বারান্দায় থাকতে কেমন যেন ভয় লাগলো আমার। কি কেউ গাইছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছি কেউ কাঁদছে। হঠাৎই ঘুমটা ভেঙে যায় এবং স্পষ্ট শুনতে পাই। তখন কটা বাজে ঠিক ঠাহর করতে পারছিলাম না। হাটের থেকে যেটুকু মোবাইল চার্জ করে নিয়ে এসেছিলাম তাও ফুরিয়ে গেছে। ব্যাপারটা প্রিয়াকে জানাতে পাশ ফিরে দেখি, কি প্রিয়া পাশে নেই। চারিদিকে খুটখুটে অন্ধকার। এবার গান ও নাচের আওয়াজটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। ভয়ে আতঙ্কে তখন আমার দম আটকে যাওয়ার অবস্থা। তবু প্রিয়াকে খুঁজতে হবে। মোমবাতিটা ফুরিয়ে গেছে। সেই অন্ধকারে ঠাহর করে গানের উৎস অনুসরণ করে এগিয়ে গেলাম। আসার দিন নাম রামচরণ কড়াভাবে জানিয়ে দিয়েছিল যে আমরা যেন কোনোভাবেই তিনতলার ছাদে না যাই। কিন্তু গান যে ওদিক থেকেই ভেসে আসছে, তাই কোনো উপায় নেই। ভয়ে ভয়ে আমি এগোলাম। তিনতলায় পৌঁছাতেই বিভৎস আওয়াজ করে দরজাটা খুলে গেল এবং যা দেখলাম তা দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। শির দ্বারা দিয়ে কেমন বরফের স্রোত বয়ে যাচ্ছিল। আসুন হুজুর, বসুন,
ঝুমরি বাইকা সালাম নিন, এক অপরিচিত কণ্ঠে, বাইজির সাজে, রক্তাক্ত চোখে, এলোমেলো চুল, প্রিয়া ঘুঙুরের ছন্দে হাঁটতে হাঁটতে বলে উঠল। অদ্ভুত ভাবে বেশ কয়েকটা মোমবাতি জ্বলছিল, কিন্তু প্রচন্ড বাতাসেও তা নিভছিল না। এদিকে বসুন বলার সঙ্গে সঙ্গে দেখি একটা চেয়ার নিজে থেকেই যেন আমার দিকে এগিয়ে এলো। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই চেয়ারে বসে পড়লাম। তারপর শুরু হলো নাচ গান। প্রিয়া সেমি ক্লাসিক্যাল ও রবীন্দ্র নৃত্য জানত, কিন্তু এক অন্য রকমের নাচ। এবং তার চেয়েও ভয়ঙ্কর অকল্পনীয় ঘটনা ঘটেছিল। সেটা হলো এই যে প্রিয়া যেন পুরো ঘরটাকেই নাচের ফ্লোর হিসেবে ব্যবহার করছে। সে সিলিং বা দেওয়াল যাই হোক না কেন, আশ্চর্যভাবে প্রিয়া পুরো ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। জ্ঞান ফিরতে দেখি আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে দেখি চোখে মুখে জলের ছিটে দিচ্ছে রামচরণ। আমি তখন করিডোরে এক সোফায় শুয়ে। কি হয়েছিল, আমি এখানে কি করে এলাম, এসব রামচরণকে বলতে যাব, এমন সময় আবারও সেই গানের কণ্ঠ ভেসে এলো। তবে এবার 3 তলার ছাদ থেকে না, আমার ঘর থেকে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে রামচরণের দিকে তাকালাম। তারপর রামচরণ গত রাতের সব কথা জানালো। অল্পের জন্য নাকি আমি কিভাবে প্রাণে বেঁচে গেছি, আর একটু হলেই ওই পিশাচিনি আমাকে মেরেই ফেলতো। ও পিশাচিনি না, ও আমার বউ প্রিয়া। আমি বলে উঠলাম, না সাহাবজি, এই মাইজির ওপরে ঝুমরি বাইয়ের অশরীরী আত্মা ভর করেছে। আমাদের এখন অনেক সাবধানে কাজ করতে হবে। আমি ভৈরব বাবাকে খবর পাঠিয়েছি, রামচরণ বলে উঠল। আমার মনে তখন একরাশ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জিজ্ঞেস করতে যাব, এমন সময় ঘরের ভেতর থেকে এক বিরাট চিৎকার ও দরজা খোলার শব্দ। কে কে আমাকে বন্ধ করে রেখেছে এখানে? আমি কি করব বুঝতে পারছিলাম না। দালান থেকে একটা ভারী গলার আওয়াজ, বম তারা, জয় তারা। জটাধারী লাল বস্ত্র পরিহিত, গলায় ও বাহুতে রুদ্রাক্ষের মালা, কাঁধে এক ঝোলা, প্রায় 70 বছরের এক বয়স্ক সাধু আমাদের দিকে এগিয়ে এলেন। ইনি ভৈরব বাবা। আশ্চর্যজনক ভাবে ঘরের ভেতর থেকে আসা চিৎকারটা তখন বন্ধ হয়ে গেছে। ভৈরব বাবা ঘরটাকে দরজায় কি সব ছড়িয়ে দিয়ে ঝোলাটা ওখানেই নামিয়ে রেখে জানালেন, আজ সন্ধ্যায় সূর্যাস্তের পর উনি ওখানেই পুজো বসাবেন এবং যাবতীয় সব পুজোর সামগ্রী রামচরণকে আনতে বলে জঙ্গলের পেছনে মিলিয়ে গেলেন। সারাদিনটা ভয়ে আর আতঙ্কে আমার কেটে গেল। ঘর খোলা বারণ, সারাদিন কখনো ঝুমরি বাইয়ের কর্কশ কণ্ঠ, আবার প্রিয়ার কাকুতি মিনতি দরজা খুলে দেবার জন্য। বুকের মধ্যে ভয় কষ্টটাকে চেপে রেখে ভৈরব বাবার জন্য অপেক্ষা করছিলাম। সূর্য যখন পশ্চিমের জঙ্গলে ধীরে ধীরে রুকোতে লাগলো, তখন সামনের দালান থেকে আবারও সেই ভারী গলার আওয়াজ পেলাম। ভৈরব বাবা তার 2জন শিষ্যকে নিয়ে হাজির হয়েছেন। পূজার সব সামগ্রী সাজিয়ে দরজার ঠিক সামনে সিঁদুর দিয়ে একটা গোল গন্ডি এঁকে ভৈরব বাবা যখন পূজায় বসলেন, ততক্ষণে সন্ধ্যা ঢলে পড়েছে রাত্রিতে। যজ্ঞকুণ্ড সাজিয়ে তাতে অগ্নি সংযোজন করে আহুতি দিয়ে ভৈরব বাবা যেই মন্ত্র উচ্চারণ করবেন, অমনি আচমকা তুমুল বাতাসে এক একে প্রদীপগুলো নিভে যেতে লাগলো। সেই সঙ্গে প্রচন্ড চিৎকার ভেসে উঠল, বন্ধ করো, বন্ধ করো, মন্ত্র পড়া বন্ধ করো। সেই সঙ্গে বিকট চিৎকার। আমি আতঙ্কে প্রায় কেঁদেই ফেললাম। আবারও প্রদীপ জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ শুরু হলো এবং ভেতর থেকে বিকট চিৎকার, কাকুতি মিনতি। এইভাবে কিছুক্ষণ চলার পর একসময় হঠাৎ দেখি ঘরের দরজা জানলা দিয়ে ভীষণ ভাবে সবকিছু কাঁপতে শুরু করেছে, ভেঙে যাবার উপক্রম। এদিকে মন্ত্রের তীব্রতাও বেড়ে গেছে এবং সেই সঙ্গে ঘন ঘন যজ্ঞে আহুতি। একটা পর্যায়ে হঠাৎ বিকট শব্দে তালাটা ভেঙে গেল, দরজা খুলে গেল। সেই সঙ্গে একরকম উড়ে যে মূর্তিটা বেরিয়ে এলো, তার বিভৎস রূপের দিকে ভয়ে তাকানো যায় না। তবুও এক মুহূর্ত দেখে আমি ভয়ে শিউরে উঠে পেছনে পিলারে বাড়ি খেলাম। সমগ্র বুক ও হাত পায়ের চামড়া কাটা কাটা, তা দিয়ে তাজা রক্ত ফোটা ফোটা চুইয়ে পড়ছে। চোখগুলো আগুনের মতো জ্বলছে, পরনে সেকেলে পুরনো ছেঁড়া ফাটা ঘাগড়া জ্বলি। যেই মুহূর্তে সে ঘরের চৌকট বেরিয়েছে, অমনি ভৈরব বাবার জয় তারা বলে তার সিঁদুর ছিটিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে চুমড়ি রূপী প্রিয়ার শরীরে একরকম যেন ফোসকা বেরোতে লাগলো। উড়ন্ত অবস্থা থেকে সে যেন লাল গণ্ডির মধ্যে এসে পড়লো। আমি প্রিয়া বলে ছুটে গিয়ে ধরতে যেতেই ভৈরব বাবা বাধা দেন এবং মন্ত্র উচ্চারণ করতে করতে ক্রমাগত সিঁদুর ছিটাতে থাকেন প্রিয়ার উপর। কয়েক মুহূর্ত পর ভৈরব বাবা বললেন যে তাড়াতাড়ি ঘর থেকে আয়নাটা নিয়ে এসে এখনই ভেঙে যজ্ঞ কুণ্ডে ফেলে দিতে হবে। ঝুমরি বায়ের আত্মা
তখন কিছুটা মূর্ছা অবস্থায় গণ্ডির ভেতর পড়ে আছে। আমি আস্তে আস্তে পাশ কাটিয়ে ঘর থেকে যেই আয়নাটা নিয়ে এসেছি অমনি আবার শুরু হলো বাতাস, সেই সঙ্গে কান ফাটা চিৎকার। আবারও ভেসে আসলো সেই সমস্ত শব্দ, সেই সমস্ত সাবধানী সব বাক্য। আয়না তাড়াতাড়ি ভাঙো, তাড়াতাড়ি, ভৈরব বাবার আদেশ। কয়েক মুহূর্তের ব্যবধানে আমি শেষমেশ আয়নাটা ভেঙে যজ্ঞ কুণ্ডে ফেলার পর হঠাৎ চিৎকারটা শেষবারের মতো একটা বিকট আর্তনাদের রূপ নিয়ে শান্ত হলো, এবং সেই মুহূর্তে প্রিয়ার শরীর থেকে যেন একটা আগুনের গোলা বেরিয়ে এসে যজ্ঞ কুণ্ডে মিলিয়ে গেল। চারিদিকে তখন পিন ড্রপ সাইলেন্স। ভৈরব বাবা গঙ্গা জল ছিটিয়ে প্রিয়াকে ঘরে নিয়ে যেতে বললেন এবং সকালে একটা ডাক্তার দেখিয়ে নিতে বললেন শরীরের ক্ষত নিবারণের জন্য। সবকিছু গুছিয়ে দক্ষিণা দিয়ে যখন ভৈরব বাবাকে বিদায় জানালাম, তখন পূব আকাশে হালকা আবিরের ছটা, নবসূর্য যেন নতুন করে আমাদের জীবনে উদিত হচ্ছে। পরের দিন ডাক্তার আসে এবং প্রিয়ার চিকিৎসা করে। পুরোপুরি সুস্থ হতে প্রিয়ার সপ্তাহখানেক লেগে যায়। সেই কটা দিন আমরা ওখানেই ছিলাম, কিন্তু আর কিছু ঘটেনি। ভৈরব বাবার নির্দেশ মতো আমি আয়নার ফ্রেমটা জঙ্গলে ওই শিমুল গাছের নিচে পুঁতে আসি। ফিরে আসার সময় রামচরণের কাছে ঝুমরিবাইয়ের মৃত্যুর রহস্য শুনি। একসময় এই গেস্ট হাউস এলাকায় জমিদারের বাগান বাড়ি ছিল। জমিদার বাড়ির ছোট কুমার কালো জাদু করে প্রেমের জালে ফেলেছিল ঝুমরিবাই। জমিদার বাবু জানতে পেরে ঝুমরিবাইকে এলাকা থেকে বের করে দেন। একদিন জঙ্গলে ওই শিমুল গাছের নিচে বিভৎস কাটা ছেঁড়া অবস্থায় ঝুমরিবাইয়ের মৃতদেহ পাওয়া যায় এবং সঙ্গে ওই আয়নাটা। আয়নাটা ঝুমরিবাইয়ের ভীষণ প্রিয় ছিল, কিন্তু পরবর্তীতে কোথায় গেছে আয়নাটা কেউ জানতই না, আর জানার কথাও নয়। তবে এতদিন বাদে আবারও আয়নাটা এই বাড়ির সংস্পর্শে আসতেই ঝুমরিবাইয়ের আত্মা জেগে ওঠে। অনেক বড় হয়ে গেল ঘটনাটা। এটা সিলেক্ট হয় যদি, তাহলে আপনার উপস্থিতিতে আমার পঞ্চম ঘটনা হবে। সুকান্ত মাইতি, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, জেলা পশ্চিম মেদিনীপুর। ডিমন এমন একটি শব্দ যার ব্যাখ্যা অনেকেরই অজানা। এই শব্দ শুনলেই মনের অজান্তে আমাদের মধ্যে অনেকের শির দাঁড়া দিয়ে ঠান্ডা অনুভূতির স্রোত প্রবাহিত হয়ে যায়। আমরা কি আসলেই জানি এই শব্দের মানে কি? যারা জানেন তাদেরকে নতুন করে আর বলার কিছু নেই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি, ডিমন হচ্ছে এমন এক শয়তান যা কখনোই এই পৃথিবীর বুকে মানব রূপ বা অন্য কোনো রূপে বিচরণ করেনি। এদের উদ্দেশ্য একটাই, মানুষকে ধোঁকার মাধ্যমে বিপথে চালনা করে নিজের উদ্দেশ্য হাসিল করা, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে পারা। আসলে ডিমন, ডেভিল, শয়তান এগুলো সমার্থক শব্দ মাত্র। এই শব্দগুলো একই অর্থ বহন করে, যেমন শয়তান এবং ইবলিশ শব্দ দুটি আলাদা হলেও অর্থ একই, ঠিক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। প্রাচীন মিথ থেকে আমরা অনেকেই এই ডিমনের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি, কিন্তু আমরা যা জানি তা কি যথেষ্ট, নাকি আমাদের অজানা এমন অনেক কিছু আছে যা আমাদের জানার আগ্রহকে বাড়িয়ে আমাদেরকে নিয়ে যেতে পারে অন্ধকারের অতলে? মানুষের মস্তিষ্ক আজও বেশ রহস্য ঘেরা এক বস্তু। এক একজনের মস্তিষ্ক কাজ করে এক একভাবে। আমরা কোনো এক নির্দিষ্ট বিষয়ে সবাই একইভাবে চিন্তা করি না। এই জন্যই প্রতিটি মানুষ একে অপরের থেকে আলাদা। কারো জানার আগ্রহ অনেক কম, আবার কিছু মানুষের জানার আগ্রহ অনেক বেশি। এই বেশি জানার আগ্রহ সবসময় কি মঙ্গল বয়ে আনে, নাকি মঙ্গল শব্দের শুরুতে একটি অযুক্ত করে দেয়? আমাদের মধ্যে অনেকেরই হয়তো নিজেদের প্রিয়জন হারিয়েছি। প্রিয়জনদের হারানো কতটা বেদনার, কতটা কষ্টের, তা কেবলমাত্র তারাই বুঝতে পারেন যারা প্রিয়জনকে হারিয়েছেন। আমরা সবাই কি পারি এই হারিয়ে যাওয়াকে মেনে নিতে? হয়তো পারি না। এই মেনে নিতে না পারা আর মনের ভেতরে লুকিয়ে থাকা প্রিয়জনদের একটি বার কাছে পাবার আকাঙ্ক্ষা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, সেটি আজ আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম।
আমার কাছে অনেকেই অনুরোধ করেন লম্বা ঘটনা নিয়ে আসার জন্য। আমিও সবসময় সেই চেষ্টাই করে থাকি, কিন্তু সবসময় আমাদের মন মতো ঘটনা আমরা পাই না। আর তাই লম্বা ঘটনার জন্য অপেক্ষা করতে করতে একটু দেরি হয়ে যায়। আপনারা আমার কথা শুনে ভাবতে পারেন এবারের ঘটনা হয়তোবা খুব একটা লম্বা হবে না, কিন্তু আমি আপনাদের নিরাশ করতে আসিনি। আর তাই আজও একটি লম্বা ঘটনা নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। গত 30 জুন ঈদের স্পেশাল প্রথম এপিসোডে আমার আর মুস্তাফা আলম রোমানের পাঠানো শুরু থেকে শেষ ঘটনাটি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আর সেই কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ আজকের এই ঘটনা। আজকের এই ঘটনাটি আমি কালেক্ট করেছি মোহাম্মদ মইনুল করিম ভাইয়ের কাছ থেকে। মইনুল করিম ভাই এই বছর হজে যাবার আগে আমার কাছে তার ঘটনাটি শেয়ার করে গিয়েছেন। এই ঘটনাটি বেশ ব্যতিক্রমধর্মী, আর ব্যতিক্রমধর্মী ঘটনা আপনারা বরাবরই পছন্দ করেন বিধায় ঘটনা পাওয়া মাত্রই লিখতে বসলাম। আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, চলুন শুরু করা যাক আজকের ব্যতিক্রমধর্মী ঘটনা। শ্রদ্ধেয় রাসেল ভাইয়ের কাছে আমি ঘটনার ভেতরের অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য মার্জনা প্রার্থনা করছি। What's wrong? Have you forgotten your promise? I kept my word, but you have not given me what I deserve. Don't force me to rob you of what I deserve. If I have to take it away, I won't just take the thing you promised. I will take more. Think about it. I wouldn't wait much longer. You have only 7 days left. On the 7th day you will give me what I want. Otherwise, I'll not come before you. Again, on the 8th day, I will take what I deserve and leave. The clock is ticking. যার সারমর্ম হচ্ছে আমার চাওয়া পূরণ করার বিনিময়ে আমার কাছ থেকে শয়তান কিছু একটা দাবি করছে। আমি জানি না সেটা কি, সত্যি জানি না সে কি চাচ্ছে আমার কাছ থেকে। সে আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে আমি তাকে কথা দিয়েছি কিছু একটা দেবার। আমি যদি সেটি না দেই তাহলে সে আমার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নেবে। কি কি কেড়ে নেবে সেটাও আমার অজানা। সে আমাকে 7 দিনের সময় বেঁধে দেয়। 7ম দিনে তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে, নতুবা 8ম দিনে সে আমার সামনে আর উপস্থিত হবে না। তার যা জানিবার নিয়ে সে চলে যাবে। এই ছিল তার কথার সারমর্ম। কিছু একটা সে নিয়ে যাবে, হয়তো আমার যা দেবার কথা ছিল শুধু তা নিয়ে যাবে না, নিয়ে যাবে আরো অনেক কিছু। কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না আমার কাছে সে কি দাবি করছে। আমি তাকে কি দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি জানি না, কিছুতেই মনে করতে পারছি না। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না। অসহ্য লাগছে আমার, নিজেকে অসহায় মনে হচ্ছে। সামনে কোনো পথ দেখতে পাচ্ছি না, যেখানেই যাই শুধু নিকষ কালো অন্ধকার। আর তাই এই কথাগুলো শুনে আমি ভেতর থেকে প্রচন্ড ভয় অনুভব করি। তার এই কথাগুলো শুনে এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা আদৌ আছে কিনা তা নিয়ে ভাবতে শুরু করি। এসব কে বলেছে, কেনই বা বলছে তা বোঝার জন্য ঘটনাটি শুরু করা দরকার। চলুন শুরু থেকেই শুরু করি ঘটনাটি। আমার নাম মোহাম্মদ মইনুল করিম। আমি পেশায় একজন প্রত্নতাত্ত্বিক গবেষক ছিলাম বলছি, কেননা বর্তমানে আমি সেসব ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার কারণ আপনারা দ্রুত জানতে পারবেন। আমার জীবনটা আগে অনেক সুন্দর এবং সাজানো গোছানো ছিল। আমার জন্মের কয়েক বছর পর আমি আমার বাবাকে হারাই। বাবাকে হারানোর বেদনা খুব একটা অনুভব করিনি, কারণ যখন বাবাকে হারিয়েছি তখন আমার বয়স 2 বছর। বাবা হারানো একজন হতভাগ্য সন্তানের জীবন কেমন আর হতে পারে বলুন। সারা জীবন মাকে আমার জন্য প্রচুর কষ্ট করতে দেখেছি। আমার মা উচ্চ শিক্ষিত হওয়ায় বেশ ভালো একটা চাকরি করতেন।
সকালে ঘুম থেকে উঠে আমার জন্য খাবার তৈরি করে আমাকে স্কুলে দিয়ে মা পায়ে হেঁটে অফিসে যেতেন। আবার দুপুরে খাবার জন্য যে সময় পেতেন সে সময় নিজে না খেয়ে আমাকে স্কুল থেকে বাসায় নিয়ে এসে আবার অফিসে চলে যেতেন। রাতে ফিরে এসে আবার রান্না করতেন। রাতের সময়টাই শুধু আমি আর মা একসাথে খেতাম। তবে আমার ছেলেবেলা খারাপ ছিল তা বলবো না, ভালোই ছিল আমার ছেলেবেলা। শৈশবের স্মৃতিগুলো মনে হলে বুকের ভেতরে চাপা কষ্ট নিয়েও আমার মুখে মৃদু হাসির ঝলক আসে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের স্বনামধন্য এক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। এরপর উচ্চ শিক্ষা লাভের আশায় পাড়ি জমাই অন্য কোনো এক অজানা ভূখণ্ডে। সেখানে আমার প্রত্নতত্ত্ব নিয়ে পড়ার পরিসর বৃদ্ধি পায়। ভালোই চলছিল সবকিছু। সারাদিনের বেশিরভাগ সময়ই গবেষণাগারে আমার প্রশিক্ষণ চলত। নানান দেশ থেকে নানান মানুষ এখানে পড়তে আসে। তেমন ভালো কোনো বন্ধুও ছিল না আমার। হবে বা কিভাবে? সবেমাত্র এলাম অপরিচিত এক দেশে, যেখানকার মানুষ, সংস্কৃতি সবই আলাদা। কিছুদিন এভাবেই পার করি। ধীরে ধীরে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়। তাদের মধ্যে একজন ছিল খুব স্পেশাল। তার নাম লিন্ডা। লিন্ডার জন্ম ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্ক সিটিতে। সেও এখানে আমার মতোই উচ্চ শিক্ষা লাভের জন্য এসেছে। তার সাথে আমার অল্প দিনেই বেশ ভালো বন্ধুত্ব হয়। কখন যে সেই বন্ধুত্ব অন্যদিকে মোড় নেয় আমরা কেউই বুঝতে পারিনি। ধীরে ধীরে আমাদের এই সম্পর্ক গভীর হতে থাকে। এক পর্যায়ে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে শুরু করি। কিন্তু যে মা আমাকে এত কষ্ট করে মানুষ করেছেন তাকে না জানিয়ে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া আমার জন্য অসম্ভবের থেকেও বেশি অসম্ভব ছিল। লিন্ডা আমাকে বলেছিল আমার মাকে জানানোর জন্য। আসলে লিন্ডা আমাকে বুঝতো। আমার সব কথাই সে মন্ত্র মুগ্ধের মতো শুনত। যেহেতু আমরা বিয়ের কথা ভাবছি তাই আমি লিন্ডাকে ওর বাবা মাকে জানানোর কথা বলি। আমার কথা শুনে ওর মুখ কেমন যেন মলিন হয়ে যায়, চোখের কোণায় পানি জমতে থাকে। হয়তো আমার কোনো কথায় তার মনের ভেতরে বরফের মতো জমাট বাঁধা কষ্টগুলো তরল হয়ে পানির রূপ ধারণ করে চোখের কোণায় এসে জমেছে। কিন্তু এর কারণ কি? কারণ জিজ্ঞাসা করায় সে আমাকে জানায় সে একজন অনাথ। তাকে নাকি কোনো এক হাসপাতালের বাইরে নর্দমার পাশে পাওয়া গিয়েছিল। এতিমখানাতে সে বড় হয়েছে। পড়াশোনায় ভালো থাকার জন্য নাকি স্কলারশিপ নিয়ে এখানে এসেছে। ওর কথা শুনে আমি ওর কষ্ট অনুভব করতে পারি, কেননা আমিও তো পিতৃহারা এক সন্তান। আমার সামনেই সেদিন সে অঝরে কেঁদেছিল। প্রিয়জনের কান্না দেখে কতটা অসহায় লাগে সেটা বলে বোঝানোর মতো কোনো ভাষা আমার কাছে জানা নেই। সেই অনুযায়ী আমি মনে মনে স্থির করি কিছুদিনের মধ্যে লিন্ডাকে নিয়ে দেশে ফিরব। সামনে ছুটি পাবো 20 দিনের মতো। সেই অনুযায়ী পরিকল্পনা করে লিন্ডাকে নিয়েই দেশে ফিরি। লিন্ডাকে আমার পরিচিত এক আপুর বাসায় রেখে আসি। আপুর নাম রাইসা। রাইসা আপুর বাসায় লিন্ডাকে রেখে আসার সময় ওর চেহারায় আবার কেমন যেন অন্যরকম এক বিষণ্ণতার ছাপ দেখতে পেলাম। অজানা দেশ, অপরিচিত মানুষ, কিভাবে সামলাবে সে নিজেকে? চেনার মধ্যে শুরু চেনে এই আমাকে, ভরসা করে আমাকে। শুধুমাত্র আমার প্রতি ওর এই ভরসার উপর ভর করেই এত দূর থেকে আমার সাথে চলে এসেছে লিন্ডা আমার দেশে। আমার ওকে রেখে আসতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল নিজের কোনো একটা অঙ্গ যেন আমি কারো কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। আমি চলে আসার আগে ওর চোখে পানি দেখেছি, ভালো লাগছিল না আমার। বাসায় গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। মায়ের সাথে তেমন কোনো কথা বলিনি। আসলে সাহস জোগাচ্ছিলাম মাকে কথাটা বলার। শুয়ে শুয়ে ভাবছিলাম কি করা যায়, কিভাবে মাকে লিন্ডার কথা বলা যায়। এমন সময় আমার ফোনে রাইসা আপুর কল আসে। ফোন রিসিভ করে আমি হ্যালো বলতেই অপর পাশ থেকে শুনি লিন্ডা বলছে। তার আওয়াজ শুনে মনে হচ্ছে সে কিছুটা সময় কেঁদে পার করেছে। সে আমাকে বারবার করে বলছে, Please, do something. আমি এসব নিতে না পেরে ফোন ডেকে সাথে সাথে আমার মায়ের রুমে গিয়ে লিন্ডার কথা বলি। আমার মা শুধু আমাকে একটা কথাই জিজ্ঞাসা করে, ও কি তোমার সাথে খুশি? আমার মা ভালোভাবে বুঝেছিলেন আমি লিন্ডার সাথে আছি, যার একমাত্র কারণ আমি ওকে পেয়ে খুব খুশি। নইলে আমি মাকে এই কথা বলার সাহস কখনোই পেতাম না। আর মা এটা ভালোভাবেই বুঝতেন। আমি মায়ের কথা শুনে অবাক হই, কেননা লিন্ডা আমার সাথে খুশি কিনা এটা জিজ্ঞেস করেছেন মা।
আমি মায়ের কথায় সম্মতি দেই, আর সাথে সাথেই আপুর নম্বর থেকে ফোন দিয়ে আমার মায়ের সাথে লিন্ডার কথা বলিয়ে দেই। আমার মা লিন্ডাকে বাসায় নিয়ে আসতে বলেন, তিনি দেখতে চান লিন্ডাকে। আমার যেন সেদিন ঈদের খুশি লাগছিল। দ্রুত বাসা থেকে বের হয়ে রায়সাপুর বাসা থেকে লিন্ডাকে বাসায় নিয়ে আসি। আমার মা ওকে খুবই পছন্দ করেন। আসলে ওর চেহারা খুবই মায়াবী, যে কেউ ওকে দেখলে মায়ায় পড়ে যাবে। আমার মা সেদিন সন্ধ্যায় আমাদেরকে রায়সাপুর সাথে একটি বিয়ে রেজিস্ট্রি করিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। লিন্ডা যে অনাথাশ্রমে ছিল, সেখানে যিনি লিন্ডার অভিভাবক ছিলেন, তাকে ফোন করে সব জানানোর পরেই আমাদের বিয়ে হয়। লিন্ডা বেশ সাংসারিক মেয়ে, আমার মায়ের সাথে খুব অল্প সময়েই ভালো খাতির হয়ে যায়। বাইরের কেউ বাসায় এলে বুঝতেই পারে না লিন্ডা তার পুত্রবধূ, মনে হবে সে আমার মায়েরই সন্তান। এদিকে আমার আর লিন্ডার ছুটি শেষ হয়ে আসে, কিন্তু লিন্ডা কিছুতেই যাবে না। মাকে ছাড়া সে যাবেই না। সে বলে বিয়ের পর ঘর সংসারে মন দেয় নাকি মেয়েদের কর্ম। সংসারের মায়ের আবদ্ধ হয়ে সে নিজের শিক্ষাকে পর্যন্ত ত্যাগ করে। ওর কথা শুনে আমি মনে মনে খুব খুশি হই, কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে আমাকে দেশের বাইরে চলে যেতে হয় আমার প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শেষ হতে সময় লেগে যায় প্রায় 2.5 বছর। এই 2.5 বছর মাঝে মাঝে দেশে আসা যাওয়ার মধ্যেই ছিলাম। অনেক সুন্দর ছোট সংসার নিয়েই আমার দিনকাল খুব ভালোভাবে কেটে যাচ্ছিল। দেশে ফিরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকরি পাই। সবকিছু যেন স্বপ্নের মতো হচ্ছিল। বেশ কিছুদিন পর আমি আমার জীবনের সব থেকে খুশির খবরটা নিজ কানে শুনতে পাই। একদিন বিকেলে আমার মা আমাকে ডেকে বলেন, আমি বাবা হতে চলেছি। খুশিতে একেবারে আত্মহারা হয়ে যাই। লিন্ডাও প্রচন্ড খুশি, আমার থেকে যেন তার খুশি কয়েক গুণ বেশি। আমার মা প্রচন্ড খুশিতে এলাকাবাসীকে মিষ্টি বিতরণ করেন। দেখতে দেখতে আমার সন্তান লিন্ডার গর্ভে বড় হতে থাকে। কেটে যায় 9 মাস। এই 9 মাস খুব স্বাভাবিকভাবেই চলে সবকিছু। লিন্ডার শারীরিক অবস্থাও বেশ ভালো, বাচ্চাও সুস্থ আছে। স্বপ্নের মতো করে কেটে যাচ্ছে দিন। তবে সবকিছুর মাঝেও কিন্তু বলে শব্দ বিনা অনুমতিতে কিভাবে যেন আমাদের জীবনে হাজির হয়ে যায়। স্বপ্ন যখন ভেঙে যায়, তখন এই স্বপ্নের বোঝা বয়ে বেড়ানো মাত্রাতিরিক্ত কষ্টের জানান দেয় আমাদের ছোট্ট মস্তিষ্কে। আমার সাথেও তেমনটাই হলো। 9 মাস চলাকালীন আমাদেরকে দাওয়াত দেন রাইসা আপু। আপুর বাসায় দাওয়াত খেয়ে আমি আর লিন্ডা গাড়িতে উঠি। আমি নিজেই ড্রাইভ করছিলাম। হঠাৎ করে আমার মনে হলো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এদিকে আমার পেছনের সিটের দিকে তাকিয়ে দেখি মা আর লিন্ডা দুজনেই ঘুমাচ্ছে। আমি গাড়ির গতি কমিয়ে দেই, গাড়ি চালাতে থাকি, কারণ আমার ঘুমের পরিমাণ সময়ের সাথে বেড়েই চলেছে। অবশেষে ঘুমিয়ে জয় হলো। গাড়ি চালাতে চালাতে কখন যেন আমার চোখ বন্ধ হয়ে যায়, টের পাইনি। শেষ যা দেখেছিলাম শুধু তাই মনে আছে, আলোর ঝলকানি। কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠি। উঠে দেখি আমি এক রাস্তার পাশে পড়ে আছি। গায়ে প্রচন্ড ব্যথা অনুভব করি। তবুও গাড়ির কাছে গিয়ে মা আর লিন্ডাকে দেখার চেষ্টা করি। আমার মায়ের গলা ক্ষত বিক্ষত, গলায় গাড়ির জানালার কাঁচ ঢুকে গেছে। মায়ের হাত চেপে ধরে দেখি কোনো হৃদস্পন্দন নেই। আমার মা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। পাশে তাকিয়ে দেখি লিন্ডা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে আর বলছে, প্লিজ সেভ আওয়ার চাইল্ড। আমি যেন মুহূর্তের মধ্যে আমার শরীরে অনুভূত হওয়া সকল ব্যথা ভুলে যাই। কোন রকমে আশেপাশের মানুষের সাহায্যে তাকে গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যাই। লিন্ডা হয়তো বা বুঝতে পেরেছিল ওর সময় ঘনিয়ে এসেছে। ও তেমন কথা বলতে পারছিল না। যতটুকু বলেছিল তা হচ্ছে, আমাদের সন্তানকে বাঁচাও, যদি সম্ভব হয় আমাকেও কিছুটা সময় বাঁচিয়ে রেখো। আমি আমার সন্তান ঠিক আছে দেখে শান্তিতে চলে যেতে পারবো। আমার এতে কোনো দুঃখ থাকবে না। আমি যদি আমার সন্তানের কান্না না শুনে মারা যাই, তাহলে আমি কিছুতেই শান্তি পাবো না। আমি জানি ওর কিছু হবে না। ও আমার পেটের ভেতর নড়াচড়া করছে। আমি অনুভব করতে পারছি ও বেঁচে আছে। আমাকে কথা দাও, আমার সন্তানের কোনো ক্ষতি তুমি হতে দেবে না। আমি শুধু ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইলাম। কথা দেবার আগেই ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। ওকে থিয়েটারে রেখে আমার জন্মদাত্রী মায়ের নিথর দেহটা নিয়ে আসি। মায়ের হাত চেপে ধরে চিৎকার করে কেঁদেছি। চোখের পানি যেন মনের মধ্যে বেড়ে ওঠা কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে বয়ে চলেছে, থামার নাম নিচ্ছিল না। আমার মায়ের রক্তাক্ত নিথর শরীরটা আমার সামনে পড়ে আছে। মায়ের মাথায় আলতো চুমু দিয়ে অপলক মায়ের দিকে তাকিয়ে রই। মায়ের মুখের দিকে তাকিয়ে আমার শৈশবে হারিয়ে গিয়েছিলাম কখন জানি, ঠিক জানি না।
আমার জন্য আমার মা যা যা করেছেন সারা জীবন সব যেন চোখের সামনে ভেসে উঠছিল। হঠাৎ কারো একজনের হাত আমার কাঁধ স্পর্শ করছে অনুভব করলাম। পেছন ফিরে তাকিয়ে দেখি অপারেশন শেষ করে ডাক্তার বের হয়েছেন। ডাক্তারের কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে লিন্ডার কথা জিজ্ঞেস করতে তিনি বলেন, আমার স্ত্রী লিন্ডা অপারেশন শুরুর কয়েক মিনিটের মাঝেই দুনিয়ার মায়া কাটিয়ে আমার মায়ের সাথে পরপারে যোগ দিয়েছে। দেখে গেছে ফুটফুটে এক কন্যা সন্তান। অপারেশন থিয়েটারের ভেতর থেকে আমি তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। লিন্ডার নিথর দেহ বের করে আনা হয়। ও বলছিল সন্তান ঠিক আছে কিনা না জেনে মারা গেলে ও শান্তি পাবে না। সেটাই হলো। বাচ্চাকে আমার কোলে দেয়া হলো। দেখতে আমার মতো হয়েছে, গুটি গুটি হাত পা নাড়ছে। তখনই শুরু হয় কান্না। হয়তো নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে। আমি অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছি। ওর তো কোনো দোষ নেই, দোষ তো আমার জন্যই আমি নিজের মাকে হারালাম। আমার সন্তান তার মাকে হারালো। আমার জন্যই আজ আমার সন্তানের জন্মদিনটা তার মায়ের এবং আমার মায়ের মৃত্যুদিন হিসেবে লেখা হয়ে গেল। নিজের উপর প্রচন্ড ঘৃণা জন্মালো। এই বোঝা সহ্য করার মতো না। সেদিন ভোরেই আমার বাবার কবরের পাশে আমার মায়ের কবর খোঁড়া হলো। আমার মায়ের পাশে লিন্ডার কবর খোঁড়া হয়। চিরনিদ্রায় আমার মা আর লিন্ডাকে শায়িত করে আমি হাসপাতালে নিজের অভাগা মেয়ের কাছে যাই। কয়েক সপ্তাহ পর মেয়েকে বাড়ি নিয়ে আসি। মাথায় চিন্তার আকাশ ভেঙে পড়ে। এত ছোট বাচ্চাকে আমি সামলাবো কিভাবে? ওকে খাওয়াবো কি? ওর খেয়ালই বা কে রাখবে? আমার মাথা কাজ করছিল না। আমার মা আর স্ত্রীর অভাব খুব ভালোভাবে বুঝতে পারছিলাম, কিন্তু এই অভাব যে পূরণ করার নয় কোনো উপায় না দেখে আমার মেয়েকে রাইসা আপুর কাছে নিয়ে যাই। আপু আমার মেয়েকে সকাল থেকে সন্ধ্যা রাখতে শুরু করেন। রাতে গিয়ে শুধু আমি তাকে দেখে আসি। আসলে আমি আমার মেয়ের চেহারার দিকে তাকাতে পারতাম না। তার থেকে একরকম আমি পালিয়ে বেড়াচ্ছিলাম। ওর চেহারা দেখলে আমার মাঝের অপরাধ বোধ আমাকে বাঁচতে দেবে না ভেবেই আমি ওকে দূরে রাখার চেষ্টা করতাম। নিজেকে শেষ করে ফেলার চিন্তাও অনেকবার মাথায় এসেছে, কিন্তু মেয়ের জন্য সেটা হয়ে ওঠেনি। ভেতরে ভেতরে আমি মরেই গিয়েছি। বেঁচে আছি শুধু মেয়ের জন্য। দেখতে দেখতে অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে 4টি বছর পার হয়ে যায়। আমার মেয়ের নাম রেখেছি তরি। তরি এখন আমার সাথেই থাকে। মাঝে মাঝে জিজ্ঞাসা করে তার মায়ের কথা, দাদির কথা। আমি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলি, ওনারা আল্লাহর কাছে আছেন। আজও ভুলতে পারিনি লিন্ডার বলা শেষ কথাগুলো। যদি পারতাম ওকে সব জানিয়ে দিয়ে আসতাম। যদি পারতাম তাহলে এমন কিছু হতেই দিতাম না, কিন্তু কিভাবে? এর উত্তর আমার অজানা। এই চিন্তা আমাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছে দিন দিন। কি করা উচিত আমার? কিভাবে আমি একটু শান্তি পাবো এর উত্তরও আমার জানা নেই, কিন্তু যেভাবেই হোক এই উত্তর আমার চাই। মনে মনে এই উত্তর খোঁজার সিদ্ধান্ত আমি নেই। এটিই ছিল আমার জীবনের দ্বিতীয় ভুল। হ্যাঁ, দ্বিতীয় ভুল। কেননা এর আগেও আমি একটি ভুল করেছি যা আমার কাছে তখনও অধরাই রয়ে গিয়েছিল। প্রথম ভুল কি ছিল সেটা ধীরে ধীরে জানতে পারবেন আপনারা। মনোযোগ দিয়ে শুনুন। মূলত এখান থেকেই ওলট পালট হয়ে যায় আমার জীবন। শুরু করছি আমার দ্বিতীয় অন্ধকারাচ্ছন্ন সময়ের বর্ণনা। প্রত্নতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন তারা অনেকেই প্রাচীন মিথ সম্পর্কে শুনে থাকবেন, যেমন তুতানখামুনের সমাধির অভিশাপ অথবা প্রাচীন গ্রিক মিথ। প্রাচীন মিথগুলোতে এমন এমন কিছু বিষয় আছে যা বাস্তবে অসম্ভব মনে হয়, কিন্তু কিছু কিছু সময় কিছু ব্যাপারকে অসম্ভব জেনেও সেসব কেন যেন বিশ্বাস করতে ইচ্ছা করে। আপনাদের কি ইচ্ছা হয় না সুপার হিরো হতে? কখন কি ভাবেননি আপনি আয়রন ম্যান কিংবা সুপারম্যান যদি হতেন কত না ভালো হতো? আপনি জানেন এই ভাবনা বৃথা, কারণ এটি কখনোই সম্ভব নয়। তাও আপনি ভাবছেন। কেন ভাবছেন? কারণ আপনার ভাবনার ওপর কারোর কোনো জোর নেই। নিজের ভাবনার মালিক আপনি নিজেই। তাই আমিও প্রাচীন মিথ নিয়ে
গবেষণা করতে থাকি। আমার মা এবং আমার স্ত্রী মারা যাবার পর আমি যখন দেশের বাইরে প্রশিক্ষণে গিয়েছিলাম তখন আমার এক কলিগের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করতে সক্ষম হই। কিন্তু তখন তার কথা শুনে এক প্রকার হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কেননা সে আমাকে হাসতে হাসতে বলেছিল আমি নাকি একটি প্রাচীন বই বুক অফ ডিমনের ব্যাপারে অনেকদিন আগে তার সাথে কিছু কথা বলেছিলাম। এমন কোনো বইয়ের ব্যাপারে আমি জানতাম বলে আমার মনে পড়ছে না। সে হয়তো মজা করেই বলেছে এসব কথা, কিন্তু এখন কেন জানি না বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। আসলে মানুষ অনেক সময় জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা মেনে নিতে পারে না, যার জন্য অসম্ভব কোনো কিছুর পেছনে ছুটে বেড়ায়। আমার ছেলেবেলাও সেটাই হয়েছে। আমি এবার প্রশিক্ষণের সময় আসলে একটি বইয়ের ব্যাপারে জানতে পারি। সেই বইটির সাহায্যে নাকি ডিমনকে আমন্ত্রণ জানানো যায়। ডিমন বা শয়তানের সাহায্য নিয়ে নাকি অনেক অসম্ভব কাজকে সম্ভব করা যায়। প্রাচীনকালে মানুষ তাই শয়তানের উপাসনা করত। এসব আমাকে কোন পথে নিয়ে যাবে সেটা জানার পরও আমি এর থেকে নিজেকে সরিয়ে রাখার কথা ভাবিনি। হন্যে হয়ে আমি সেই বইয়ের খোঁজ করতে থাকি। আমি শুনেছিলাম ডার্ক ওয়েবে নাকি এসবের তথ্য সংরক্ষিত থাকে, তাই আমি ডার্ক ওয়েবে প্রবেশ করা শিখি। সেখানে অনেকের সাথে কথা হয় আমার। বেশ কয়েকজন কিছু বইয়ের ব্যাপারে জানে বলে স্বীকারও করে। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, কখনোই আগ্রহের বশে এসব নিয়ে ঘাটাঘাটি করবেন না। ডার্ক ওয়েব নাম এমনিতে ডার্ক ওয়েব দেওয়া হয়নি, এর পেছনে অবশ্যই কারণ আছে। দয়া করে কেউ আমার ঘটনা শুনে এসব ব্যাপারে উৎসাহিত হবেন না। ঘটনায় ফেরা যাক। আমি যে কোনো ভাবে সেই বই পাওয়ার জন্য চেষ্টা চালাতে থাকি, কিন্তু আমি কিছুতেই সেই বইয়ের কোনো হদিস পাই না। তবু এক প্রকার মরিয়া হয়ে সেই বই আমি খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে আমার মেয়ের ৫ম জন্মদিন, অর্থাৎ আমার স্ত্রী এবং আমার মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী চলে গেছে। এই দিনটায় আমার মন প্রচন্ড ভারী হয়ে আসে। মা হারানোর বেদনা আর আমার মেয়ের উদাস চেহারা দেখে আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারি না। মেয়ের জন্য যে মন থেকে কিছু করব সেই শক্তিটাও পাই না, কারণ এই দিনেই তো আমি আমার প্রিয়জনদের হারিয়েছি। তাও আমার তো সেই। বসে বসে সব ভাবছি ঠিক এমন সময় বাসায় কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসে। দরজা খুলে দেখি কেউ নেই, শুধু একটা খয়েরি বাক্স রাখা। বাক্সের উপরে কাপক হিসেবে আমার নাম ঠিকানা লেখা। আমি আগ্রহের সাথে বাক্সটা কাত করে আমার রুমে নিয়ে যাই। রুমে গিয়ে বাক্স খুলতেই আমি একটি চিঠি পাই। চিঠিটা না পড়েই আমি পাশে রেখে দিই, কেননা চিঠির নিচে কাপড়ে মোড়া একটি বস্তু দেখতে পাই, যা ছিল আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু। কাপড় সরিয়ে আমি সব থেকে বেশি অবাক হই। আমি যে জিনিসের দিন হন্যে হয়ে খুঁজে চলেছি সেই বই আমার সামনে, কালো আবরণে মোড়ানো এই প্রাচীন বই। বইয়ের কাভারের উপরে একটি নকশা আঁকা। এই সেই বই যে আমি মনে প্রাণে এতদিন ধরে খুঁজে চলেছি। বইটি হাতে পেয়ে আমি যেন অমাবস্যার চাঁদ হাতে পেয়ে যাই। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি বেদনাদায়ক হওয়ার পরও আমি মনে মনে খুশি ছিলাম বইটি হাতে পেয়ে। সত্যি যদি এই বই তেমনই হয় যেমনটি আমি ভাবছি, আর যদি আসলে এই বইয়ের কার্যকারিতা থাকে, তাহলে এবার আমার চাওয়া পূরণ হতে চলেছে। আমি আমার স্ত্রী আর আমার মাকে খুব স্মরণ করছিলাম আজ। মনে মনে সিদ্ধান্ত নিলাম যা আছে কপালে, এই বই আমি যেভাবেই হোক কাজে লাগাবো। বইয়ের সাথে পাওয়া চিঠিটা বাক্সে রেখে দিয়ে আমি বইটির প্রথম পাতা খুলি। বইয়ের প্রথম পাতা খুলে একটি লেখা নজরে পড়ে। লেখাটি ছিল, The demon will rise through this book. He may grant you a wish. In exchange, you will have to sacrifice a very precious wish of yours. If you agree, then proceed to the next page of the book. Otherwise, refrain yourself from using this book. এর মানে ছিল এই বইটা শয়তানের আগমন ঘটানো সম্ভব এই বইটার দ্বারা। ডিমন অথবা শয়তানি এই বই যে ব্যবহার করবে তার একটি চাওয়া পূরণ করতে পারে। বিনিময়ে ডিমনের একটি চাওয়া পূরণ করতে হবে এই বই ব্যবহারকারীকে।
এই শর্ত মেনেই বইটা ব্যবহার করতে হবে, অন্যথা বইটি ব্যবহার না করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। সত্যি কথা বলতে আমার তেমন কোনো অতি মূল্যবান ইচ্ছাই ছিল না যা ছেড়ে দিতে হবে এবং যার জন্য আমার খুব কষ্ট হবে। আসলে আমি জানতামই না আমার এত গুরুত্বপূর্ণ কোনো চাওয়া আদৌ আছে কিনা। নিজের মা এবং স্ত্রীর অনুপস্থিতি আমাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে আমি আমার আশেপাশে আরো কেউ আছে তা খেয়ালই করিনি কখনো। আমার কেবল একটি চাওয়া ছিল, পুনরায় মা এবং স্ত্রীর সাথে একটিবার দেখা করা। তাই আমি বইয়ের এই লেখাকে তোয়াক্কা না করে আমার একমাত্র চাওয়া পূরণের জন্য নিজেকে তৈরি করি। সেদিন রাতে আমার মেয়ে ঘুমিয়ে গেলে আমি আমার রুমে এসে বইয়ে লেখা অনুযায়ী কাজ করি। বইয়ে একটি নকশা আঁকা ছিল যা আমাকে আমার ঘরের মেঝেতে আঁকতে হয়েছে। নকশার মধ্যে একটি তারকা চিহ্ন ছিল যার 5 মাথায় 5টি এবং তারকার প্রতিটি লাইনের ছেদ বিন্দুতে একটি করে মোমবাতি জ্বালাতে বলা হয়েছিল। নকশার মাঝে বইটি রাখতে হয়েছিল এবং সেরকমই নির্দেশনা ছিল বইটি মোমবাতি জ্বালিয়ে নিজের শরীরে প্রবাহিত হওয়া রক্তের কয়েকটি ফোঁটা বইয়ের মোড়কে ফেলার নির্দেশ ছিল। আমি সকল নির্দেশ পালন করি। বইটি রেখে নিজের হাত ছুড়ে দিই, সামান্য কেটে আমি বইয়ের মোড়কে রক্ত ফেলি। এরপর বইয়ের ভেতরে লেখা ছোট একটি বাক্য বারবার পড়তে থাকি। কতক্ষণ এভাবে চলেছে আমি জানি না। বেশ কিছুক্ষণ পর রুমের ভেতরে দমকা বাতাস প্রবাহিত হতে শুরু করলো। মোমবাতিগুলো নিভে গেল। ভয়ে আমি চোখ বুজে যাই। হঠাৎ সাহস সঞ্চয় করে চোখ খুলে আমি যা দেখি তা দেখে আমার শরীর শীতল হয়ে আসে। লম্বা একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে, তার চোখের অক্ষিপট ফাঁকা, সেখানে চোখের বদলে দাও দাও করে এক ধরনের লাভার মতন কিছু একটা জ্বলছে এবং সে আমাকে বলছে, আমি শুধুমাত্র তোমার একটি চাওয়াই পূরণ করব, বিনিময়ে আমি নিজেকে সামলাতে এতটাই ব্যস্ত ছিলাম যে তার কথায় আমার কোনো মনোযোগী ছিল না। আমার কান অবধি তার আওয়াজ যেন পৌঁছাতেই পারল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্রচন্ড তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। একটু পানি না পেলে হয়তো এখনই আমাকে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। অন্যদিকে আমার মা এবং স্ত্রী চলে যাবার পর থেকেই মনের মধ্যে পরম যত্নে লালন করা আমার চাওয়া, না, সময় নষ্ট করা যাবে না। আমি কিছুটা সাহস সঞ্চয় করে বলি, আমি আমার স্ত্রী, আমার মাকে পুনরায় একটিবারের জন্য দেখতে চাই। আমি সেই সময় আবার ফিরে যেতে চাই যে সময়টা ছিল আমার জীবনের সব থেকে সুখকর সময়। আমি চাই আর একটা দিন আমার স্ত্রী, আমার মায়ের সাথে কাটাতে। এটাই আমার ইচ্ছা। আমার কথা শেষ হবার সাথে সাথেই সেই অবয়ব হাওয়ায় মিলিয়ে যায়। আমি জ্ঞান হারাই। চেতনা ফিরে আমি দেখি রুমে জ্বালানো সবগুলো মোমবাতি দিব্যি চলছে। তাহলে আমি এতক্ষণ কি দেখলাম? এগুলো কি আসলেই বাস্তবে ঘটেছে নাকি আমার মনের ভুল? বুঝতে পারছিলাম না। কেন জানি না প্রচন্ড ঘুম পাচ্ছে, তাই আর সেই বই পড়ার সুযোগ পেলাম না। রুম পরিষ্কার করে গেলাম তরির রুমে। সে আরাম করে ঘুমাচ্ছে। কিছুটা সময় তার দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। আজ যদি ওর মা থাকতো তাহলে হয়তো পরম আদরে মায়ের বুকের উষ্ণতায় সে আরো বেশি আরামে ঘুমাতে পারত। কিন্তু আমার মেয়ের এমন কপাল ওপরওয়ালা দেননি। দাদা দাদির আদরের সাথে কোনো পরিচয় নেই আমার ছোট্ট মেয়েটার। খুব মনে পড়ছে মায়ের কথা, লিন্ডার কথা। নিজেকে খুব একা লাগছে। একাকিত্ব গ্রাস করে দিচ্ছে আমার প্রতিদিন। একটু একটু করে দীর্ঘশ্বাস ছেড়ে আমি তরির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যাই। কখন যে ঘুমিয়ে গেছি আমি জানি না। ক্রিং ক্রিং শব্দে আমার বিছানার পাশে রাখা ঘড়িটা বেজে চলেছে। খুব আলসেমি লাগছে। ঘড়ির অ্যালার্মটা যে বন্ধ করব সেই কাজটুকু করতে ইচ্ছে করছে না। চোখ বুঝে নেই আবার। একটু পরে ঘড়ির আওয়াজ থেমে যায়। অফিসে যেতে হবে, তরিকে রাস্তা খাইয়ে স্কুলে যেতে হবে। তাই কোনো উপায় না পেয়ে বিছানা ছেড়ে উঠে পড়ি। মোবাইল ফোন হাতে নিয়েই চমকে উঠি। মোবাইলে স্পষ্ট দেখা যাচ্ছে 13ই মার্চ শুক্রবার। কিন্তু আজ তো 16ই জুলাই, বুধবার হওয়ার কথা। কোথায় যেন একটা গন্ডগোল হচ্ছে। কিছু একটা পরিবর্তিত হয়ে গেছে। এসব বিষয়ে তেমন একটা পাত্তা দিলাম না। ফ্রেশ হয়ে চলে যাই ওয়াশরুমে। সেখানে কেউ খটকা লাগে। মনে হচ্ছে কেউ কিছুক্ষণ আগে গোসল করে বের হয়েছে। আয়নায় এবং দেয়ালে ফোঁটা ফোঁটা পানির ছাপ। এবারেও পাত্তা দিলাম না। গোসল সেরে নিলাম। গোসল সেরে বের হয়ে আলমারি থেকে অফিসে যাওয়ার জন্য কাপড় বের করতে যাব। পেছন থেকে শুনি, কি ব্যাপার, আলমারি থেকে জামা কাপড় বের করছো কেন? আমি তোমার জামা প্রতিদিন বিছানায় রেখে দিই, তুমি ভুলে গেছো? আর আজ তো শুক্রবার, তুমি এত জলদি ঘুম থেকে উঠেছো কেন? প্রতি শুক্রবার আমি খাবার রেডি করে তোমাকে ডাকতে ডাকতে অস্থির হয়ে যাই, আর আজ তুমি নিজেই উঠে পড়েছো। বাহ, এত উন্নতির কারণ?
আমি পেছন ফিরে দেখতে পাই আমার লিন্ডা দাঁড়িয়ে আছে। আমি বোবার মতো তার দিকে তাকিয়ে আছি, তার কথা শুনছি, চোখের কোনায় অশ্রুর আগমন হচ্ছে। মনের অজান্তে এক দৌড় দিয়ে তাকে আমি জড়িয়ে ধরি। মানুষ 7 রাজার ধন যেভাবে আঁকড়ে ধরে, ঠিক সেভাবে আমার কাছে আমার মা আর লিন্ডাই আমার 7 রাজার ধন। ছাড়তে ইচ্ছে করছে না কিছুতেই, চোখের পানি ক্রমাগত ঝরছে। হঠাৎ টনক নড়ে, মনে পড়ে যায় তরির কথা। দৌড়ে ওর রুমে যাবার আগেই আমার সামনে আমার মাকে দাঁড়িয়ে থাকতে দেখি। মুহূর্তের মধ্যে ভুলে যাই তরির কথা। মার সামনে দেখে জিজ্ঞেস করেন, কিরে বাবা, তো হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? এত জলদি উঠলি যে, শরীর খারাপ নাকি বাবা? মায়ের প্রশ্নের কোনো উত্তর আমার কণ্ঠ দিয়ে বের হলো না। পাগলের মতো আমি নিজের মাকে জড়িয়ে ধরি। চোখের পানি যেন আজ বাঁধ ভেঙেছে, থামার উপায় নেই। থামবেই বা কিভাবে? প্রিয়জনের অনুপস্থিতির একটা সাইড এফেক্ট আছে, আর সেটা হলো কখন যে চোখের সামান্য পানি সমুদ্রে পরিণত হয় তা বোঝাই যায় না। আমার বেলাতেও তাই হয়েছে। নিজের মায়ের সাথে দুনিয়ার কোনো কিছুরই তুলনা হয় না। আপনার কাছে আমার এই সামান্য চোখের পানির মূল্য কতটুকু তা আমার জানা নেই, কিন্তু আমার মা সেদিন আমার চোখের পানি সহ্য করতে না পেরে নিজেও কেঁদেছেন। বারবার জিজ্ঞাসা করছিলেন আমার কি হয়েছে, কিন্তু আমি নির্বাক, উত্তর দিতে পারিনি। কি উত্তর দেব আমি? বলবো আমার মা এই দুনিয়ায় আর মাত্র কয়েকদিনের মেহমান, আমাকে ছেড়ে আমার মা আর আমার স্ত্রী চিরতরে পরপারে পাড়ি জমাবেন, এই কথা বলবো? নাকি আমার একাকিত্বে ঘেরা বিষণ্ণ জীবনের গল্প শোনাবো? নাকি কোনোটাই না? হ্যাঁ, কোনোটাই না। আমি কিছুই বলিনি সেদিন। বারবার মনে হচ্ছিল আমি হয়তোবা স্বপ্ন দেখছি। আমার মাকে স্বপ্ন মনে করে আমার হাতে চিমটি কাটতে বলি, মা রাজি হননি। তাই আমি নিজেই চিমটি কাটি। কিন্তু না, এই স্বপ্ন নয়, এই যে একেবারেই বাস্তব। আমি কি বাস্তবের সাথে স্বপ্নের তফাৎ করতে ভুলে গেলাম? নাকি আসলেই আমার ইচ্ছেটা পূরণ হলো, আমি এই মুহূর্তে কিছুই জানি না। আমার মনে পড়ে গেল তরির কথা। তরির রুমে গিয়ে দেখি সে নেই। তার মানে আমি আসলেই আমার গত হয়ে যাওয়া একটি দিনে প্রবেশ করেছি। তরির জন্য খুব চিন্তা হচ্ছে। বারবার চোখ বন্ধ করে ভাবছি এটা স্বপ্ন। ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, কিন্তু না, পারছি না। আজ বুঝতে পারছি তরি আমার জীবনে আসলে কি। তার মূল্য আসলে আমার কাছে অমূল্য। আগে তা বুঝিনি। নিজের স্মৃতির তাড়না থেকে বাঁচার জন্য কখনো আমার মা মরার মেয়েটার দিকে ভালোভাবে তাকাতেও পারিনি। আমি আসলে অপরাধী। মা আর লিন্ডার সাথে সকালের নাস্তা শেষ করি। লিন্ডা এই সময় গর্ভবতী ছিল। তার সাথে অনেক কথা হলো এসব নিয়ে। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি চাও, ছেলে নাকি মেয়ে? উত্তরে লিন্ডা বলে, আমি মেয়ে চাই, কারণ আমার অবর্তমানে আমার মেয়েটাই তার বাবার খেয়াল রাখুন, সেটাই আমার চাওয়া। ছেলে হলেও ক্ষতি নেই, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানই তো আমাদের সন্তান। ওর উত্তর শুনে আমি বলি, আমাদের মেয়ে সন্তান হবে, ওর নাম রাখবো তরি। তুমি কোনো চিন্তা করো না, আমি আমাদের মেয়েকে খুব আদরে রাখবো, ওর কোনো ক্ষতি হতে দেব না। আমি যেখানেই থাকি বা না থাকি, তোমার সাথে থাকি বা না থাকি, সবসময় মনে রাখবে আমাদের মেয়ে খুব ভালো আছে, ওর বাবারও খেয়াল রাখছে ও। আমার কথা শুনে আমার স্ত্রীর মুখ শুকিয়ে যায়। আবেগের বশে আমার মুখ থেকে অনেক কথাই বের হয়েছে, কিন্তু ও যদি কোনো প্রশ্ন করে বসে তাহলে কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। রাতে আমার মায়ের সাথে অনেক গল্প করি, সেই রাতটা না ঘুমিয়েই কাটিয়ে দেই। আবার কখনো নিজের মা আর স্ত্রীকে দেখতে পাবো কিনা জানি না। এদিকে তরির চিন্তা বেড়েই চলেছে। ভোরে ফজরের আজান দিলে আমি মায়ের রুমে যাই। মা নামাজ পড়ছিলেন। আমি কিছুটা সময় অপেক্ষা করি। নামাজ শেষ হলে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ি। মাকে বলি, মা, আমি ভালো আছি, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তোমার ছেলে ভালো আছে। আর হ্যাঁ, আমি জানি তোমার একটা নাতনি হবে, ওর নামও ঠিক করে ফেলেছি, ওর নাম হবে তরি। তরিও ভালো আছে। না না, ভালো থাকবে, আমি ওকে ভালো রাখবো। তোমাদের কথা আমার সারাক্ষণ মনে পড়ে। আমার জীবনে তোমরাই সবকিছু ছিলে। না না, আছো, সব সময় থাকবে। কি সব বলছি জানি না, তবে যা বলছি মন থেকে বলছি। আমাকে নিয়ে চিন্তা করো না। আমার মা আমাকে জিজ্ঞাসা করেন আমার কি হয়েছে, এসব কেন বলছি, কিন্তু আমি কিছু না বলে
অশ্রুসিক্ত চোখ বুজে মায়ের কোলেই পরম শান্তিতে ঘুমিয়ে যাই। চোখের সামনে সব অন্ধকার। মাঝে মাঝে রাতের আকাশ যেভাবে বিদ্যুতের ঝলকানি দেখা যায়, ঠিক সেভাবেই বিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে কেউ কাঁদছে, বাবা বাবা বলে বারবার বলছে, বাবা ওঠো। তরির গলা। আমার মেয়ে কাঁদছে কেন? আমাকে ডাকছে কেন? জেগে উঠতে বলছে কেন? তাহলে কি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলাম? নিজের মা আর স্ত্রীর সাথে দেখা করার জন্য নিজের মেয়েকে শেষবারের মতো কিছু বলতেও পারলাম না। এইটাই কি আমার নিয়তি? আমার কোনো ইচ্ছাই কি পূরণ করতে নেই? নাকি ইচ্ছা পূরণ হলে আরেকটা ইচ্ছার গলা টিপে হত্যা করতে হবে আমাকে? জানি না, আমি কিছুই জানি না। প্রচন্ড আলোর ঝলকানিতে চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে। দরজার বাইরে আমার মেয়ে বারবার কান্না করে বলছে, বাবা ওঠো। আমি উঠে দ্বিতীয় কোনো দিকে না দেখে আমার মেয়ের কাছে গিয়ে তাকে আলিঙ্গন করি, তাকে শান্ত করি। আমার ঘরে যেন প্রাণ ফিরে আসে আমার মেয়েকে দেখে। আমার মেয়ের সাথে রাইসা আপু এসেছেন। আপুর মুখ থেকে সব শুনি। সকালে তোমাকে ফোন করেছি অনেকবার তরিকে নিয়ে আসার জন্য, তুমি রিসিভ করছিলে না। বারবার ফোন করে যখন তোমাকে পাচ্ছিলাম না, তখন তোমার বাসায় চলে আসি। দেখি তুমি খুব কান্না করছে, বাবা উঠছে না বলছে বারবার। আমি সাথে সাথে তোমার রুমে গিয়ে দেখি আসলে তুমি উঠছো না। সাথে সাথে তোমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার বলেন তুমি কোমায় চলে গেছো। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে তরির কান্না কিছুতেই থামছে না। তাকে আমার বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেই আমার মায়ের কাছে রেখে আসার জন্য। তখন প্রায় রাত হয়ে গিয়েছে। হাসপাতালে আমার স্বামীকে রেখে যাই। গাড়িতে উঠে কিছু দূর যাবার পর আমার স্বামী আমাকে ফোন করে বলে, তোমার নাকি অবস্থা খুব খারাপ, তোমার হৃদস্পন্দন ধীরে ধীরে কমে যাচ্ছে। সাথে সাথেই আমি গাড়ি ঘুরিয়ে ফিরে আসি হাসপাতালে। এসে দেখি তোমাকে ডিফিব্রিলেটরের মাধ্যমে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। হঠাৎ নিজেই তুমি জ্ঞান ফিরে পাও। এরপর বাকিটুকু তুমি নিজেই জানো। আমার সাথে হঠাৎ কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না। তবে যা হয়েছে তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি নিজের মা এবং স্ত্রীর সাথে স্বপ্নে হলেও একবার দেখা করতে পেরেছি। এই স্বপ্নটা একেবারে যেন সত্যি ছিল। মনে মনে শান্তি পাচ্ছিলাম। 2 দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরে আসি। তোর জন্মদিনটা পালন করা হয়নি কখনো, কিন্তু আজ সিদ্ধান্ত নেই ওর এবারের জন্মদিনটা পালন করব। তেমন তোকে দাওয়াত করিনি, শুধু রাইসা আপুর পরিবারকে দাওয়াত করেছিলাম। আপুর একটা মেয়ে আছে, তোরের থেকে 2 বছরের বড় সে। তার সাথে থাকলে তোরকে খুব খুশি দেখায়। তাই ভাবলাম আজ মেয়েটাকে আপুর সাথেই আপুদের বাসায় পাঠিয়ে দেই। আজকের দিনটা আমার তোরই একটু আনন্দে থাকুক, আমিও যাব সাথে। 10টার মধ্যে সাধারণত ও ঘুমিয়ে যায়। ও ঘুমিয়ে গেলে আমি বাসায় চলে আসবো। যেই ভাবা সেই কাজ। আমি তরিকে নিয়ে আপুর বাসায় চলে আসি। আজ ওর রাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায়। রাত 11:30 মতো বাজে। আপুর বাসা থেকে আমার বাসা কাছেই, 10 মিনিটের হাঁটা পথ। হেঁটে হেঁটেই আসছি বাসায়। স্বপ্নের কথা ভাবছি, খুব শান্তি পাচ্ছি আজ। নিজের মনে হাসতেও পারছি। ভাবছি এবারে এই সব কিছু পেছনে ফেলে জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাব, শুধুমাত্র তরির জন্য। বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। তরির জন্মদিন পালন করতে গিয়ে বেশ ধকল সামলাতে হয়েছে, তাই ঘুম পাচ্ছিল ভালোই। শুয়ে কখন যে ঘুমিয়ে পড়ি মনে নেই। সময় পার হতে থাকে। আমি গভীর নিদ্রায় বিছানায় পড়ে আছি। হঠাৎ কেমন যেন গরম অনুভূত হয়, ঠিক সেই দিনের মতো। মুহূর্তের মধ্যে আমি প্রচন্ড ঘেমে যাই। প্রচন্ড গরমে ঘুম থেকে জেগে উঠি। চোখ মেলতেই দেখি আমার বিছানার পাশে রাখা টেবিলে সেই কালো বই। বইটি খোলা। তোমার চাওয়া আমি পূরণ করেছি, এবার তোমার পালা। আমার চাওয়া পূরণের সময় হয়েছে। সেই ব্যক্তি এসে হাজির। আমি তাকে সাহস নিয়ে বলি, কিসের চাওয়া? আমি তো দেখেছি সব স্বপ্ন। সত্যি সত্যি তো আমি আমার মা আর স্ত্রীর সাথে দেখা করতে পারিনি, তাহলে আপনার চাওয়া পূরণ করবো কেন? আমার কথা শুনে প্রচন্ড রাগে হুঙ্কার দেশে বলে, মৃত মানুষকে জীবিত করার শক্তি আমার নেই। তুমি তোমার মা আর স্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলে। আমি তোমার গত হয়ে যাওয়া দিন থেকে একটি দিন পুনরায় তোমাকে উপহার দিয়েছি, যেখানে তারা বেঁচে ছিল। আমি আমার কথা রেখেছি, এবার তুমি তোমার কথা রাখবে। আমার চাওয়া তোমাকে পূরণ করতে হবে। তুমি কথা দিয়েছ, কথার খেলাপ করা যাবে না।
মুহূর্তে তুমি কথার খেলাপ করবে সেই মুহূর্ত থেকে তোমার প্রতিটি চাওয়ার মাঝে দেয়াল হয়ে দাঁড়াবোই আমি। চাওয়াই পূর্ণ হতে দেব না। মেয়ের সালামতি চাও, সেটাও আমি হতে দেব না। 1 সপ্তাহ সময় দিলাম, আমার যা চাই আমাকে দাও। তার কথা শুনে আমি বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি। আমার কাছে সে যা চেয়েছে তা আমি জানি না, কারণ সেদিন তার কথা আমি খেয়াল করে শুনি, তাই আমার কিছু মনে পড়ছে না। কি করবো কিছু ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ বইয়ের সাথে পাওয়া চিঠির কথা মনে পড়ে গেল। চিঠিটা খাম থেকে বের করে দেখি চিঠির উপর লেখা, পবিত্র স্থান ছাড়া এই চিঠি পড়বে না। আমি অবশ্য অবাক হয়ে যাই এই লাইনটা পড়ে। পবিত্র স্থান বলতে তো মসজিদকেই বোঝায়। আমার মা এবং আমার স্ত্রীর কবর আমার বাসা থেকে সব থেকে কাছে, মাত্র 2 মিনিটের রাস্তা। তাই চিঠি নিয়ে, যেহেতু কবরস্থান ও মসজিদ এগুলো পবিত্র স্থান, আমি আমার মায়ের কবরের সামনে চলে যাই। সাথে একটি চার্জ লাইট নেই চিঠিটা পড়ার জন্য। চিঠিটা খুলে আমি আমার জীবনের সব থেকে বেশি অবাক হই, কেননা চিঠির হাতের লেখাগুলো অবিকল আমার হাতের লেখার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি আর সময় নষ্ট না করে পড়তে শুরু করি। চিঠির শেষ লাইন, প্লিজ সেভ আওয়ার চাইল্ড। এই একটা লাইনই ছিল লিন্ডার জীবনের শেষ লাইন। কি অদ্ভুত, তাই না? এই চিঠি পড়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি এখন বুঝতে পারছি আমার কলিগ কেন আমাকে বলেছিল আমি একটি প্রাচীন বইয়ের ব্যাপারে তার সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু শয়তান আমাকে তা ভুলিয়ে দিয়েছে। নিজের হাতের লেখা না হলে এসব বিশ্বাস করা আমার জন্য অসম্ভব ছিল। আমার ভুলের জন্যই আমার মা এবং আমার স্ত্রী আজ দুনিয়াতে নেই। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখন আমি যে ভুল করেছিলাম, এবারেও সেই ভুল করেছি। আমি চিঠি না পড়েই বইটি ব্যবহার করে ফেলেছি। এবার আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। চোখের সামনে সব অন্ধকার। তোদের জন্য খুব চিন্তা হচ্ছে। আমার নিজের প্রথম ভুল শুধরানোর জন্য আমি নিজেকেই চিঠি লিখেছি যেন দ্বিতীয়বার এই ভুল না করি। কিন্তু আফসোস, দ্বিতীয়বারও আমি সেই একই ভুল করলাম। খুব অসহায় লাগছে নিজেকে নিয়ে। সেদিন বাসায় ফিরে আমি পুনরায় বইটি ব্যবহার করি, কিন্তু শয়তান আমার সামনে হাজির হয় না। মনে হচ্ছিল বইটির কোনো কার্যকারিতা আর নেই। আমি সাথে সাথে বইটিতে কেরোসিন তেল ঢেলে বইটি পুড়িয়ে দেই। বইটিতে আগুন ধরতে দেখে আমি মনে মনে খুব খুশি হই, কেননা সব সমস্যার মূল এই বই। সেদিন রাতে আমার ঘুম হয়নি। ভোরের দিকে সামান্য ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে টেবিলে তাকিয়ে আঁতকে উঠি। সেই কালো বই আমার টেবিলের উপর রাখা, যেটা আমি কয়েক ঘন্টা আগে আগুনে পুড়িয়েছি। আপনারা অনেকেই হয়তো চিঠিতে লেখা কি ছিল সেটা নিয়ে ভাবছেন। চিঠিতে যা লেখা ছিল তার বিষয়বস্তু হচ্ছে, আমার সাথে লিন্ডার সম্পর্কের একটা সময়ে আমাদের বিয়ে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। ঠিক সেই সময় আমি এই বইটির সন্ধান পাই। এই বই ব্যবহারের মাধ্যমে আমি জানতে পারি ভবিষ্যতে লিন্ডা আর আমার বিয়ে হবে। কিন্তু বিনিময় হিসেবে এই বইয়ের ডিমন বা শয়তান আমার কাছে আমার প্রথম সন্তানের জীবন দাবি করে, যা দিতে আমি অস্বীকৃতি জানাই। এদেশে রাগান্বিত হয়ে আমার মা এবং স্ত্রীর ক্ষতি করবে বলে জানায়। কিন্তু কি ক্ষতি করবে আমি সেটা জানতাম না, কিন্তু এখন আমি তা জানি। আর তা হলো তাদের জীবন কেড়ে নেওয়া। প্রথমবার আমাদের বিয়ের আগে আমি এই বইটি ব্যবহার করেছি, কিন্তু এই বইয়ের ব্যাপারে ভুলে যাচ্ছিলাম, কেননা এই ধ্বংসের উপায় আমি নিজে জেনে ফেলেছিলাম। এই বইটি ব্যবহারের পর থেকে শয়তান সব সময় আমার সাথেই ছিল, তাই সে আমার প্রতিটি পদক্ষেপ খুব ভালোভাবে জানত। এই বই আমার সন্তানের 5 বছর বয়স পূর্ণের 1 মাসে তাকে ব্যবহার করতে হবে তার ইচ্ছা পূরণের জন্য, আর তার ইচ্ছা হিসেবে এই বইয়ের বিনাশ চাইতে হবে। এটাই একমাত্র উপায়। আর আমি এই উপায় জানতাম জন্যই শয়তান আমাকে এই বইয়ের ব্যাপারে সব ভুলিয়ে দিচ্ছিল, যেন আমি এই বইটি কোনোভাবেই ধ্বংস করতে না পারি। কিন্তু আমার সন্তানের জীবন বাঁচাতে বাবা হবার আগেই আমি এই বই নিজেকে লিখে রেখে যাই। চিঠি লিখে বইয়ের সাথে বাক্সবন্দি করে এই বাক্স আমি রাইসা আপুকে দিয়ে আসি আর বলি এই বাক্স আমাদের সন্তানের 5ম জন্মদিনে আমার বাসায় পৌঁছে দিতে হবে, আর এই বাক্সের কথা দ্বিতীয় কেউ যেন না জানে। এভাবেই এই বই আমি হাতে পাই দ্বিতীয়বার।
এই বইটির একটা বিশেষত্ব হচ্ছে এই বই একজন মানুষ কেবল একবারই ব্যবহার করতে পারবে সে, আর যতক্ষণ পর্যন্ত বইয়ের সন্তান তার উদ্দেশ্য হাসিল করতে না পারবে ততক্ষণ ওই ব্যক্তির সাথে রক্তের সম্পর্ক আছে এমন কেউ ছাড়া অন্য কেউ এই বই ব্যবহার করতে পারবে না। ব্যবহার করলেও কোনো কাজ হবে না। আর আমার সাথে রক্তের সম্পর্ক আছে এমন মানুষ শুধুমাত্র আমার মেয়ে তরি। তাই তরি ছাড়া এই বই আর কেউ বিনষ্ট করতে পারবে না। কিন্তু আমার ভুলের জন্য সেটিও হলো না। আমি এখনো জানি না আমি কিভাবে এই বই দ্বিতীয়বার ব্যবহার করতে পেরেছি। হয়তো বইটি ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যই শয়তান আমাকে দ্বিতীয়বার বইটি ব্যবহার করতে দিয়েছে। চিঠিটি যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই আমি ঘটনার শেষে চিঠিটা দিয়ে দেব। আপনারা রাসেল ভাইয়ের কণ্ঠে শুনতে পাবেন। ভয়ে ভয়ে আমার দিন কাটতে থাকে। নিজের মেয়েকে বাঁচানোর উপায় খুঁজতে থাকি। দূরের এক মসজিদের ইমামের সাথে যোগাযোগ করি, তাকে সব জানাই। কিন্তু আমার ব্যাপারে না, আমি আমার এক বন্ধুর নাম করে আমার ঘটনা তাকে শোনাই। আমার কথা শুনে তিনি রেগে যান। রেগে গিয়ে বলেন এই ধরনের বই ব্যবহার নাকি কুফরি করা। আমরা যারা কুফরি কালাম করি তাদেরকে নাকি তিনি সাহায্য করবেন না। মন ভেঙে যায় আমার। সামনে কোনো রাস্তা খোলা নেই। তাহলে কি এবার নিজের মৃত্যুই দেখতে হবে? শয়তান আমাকে বলেছিল আমি আমার মেয়ের সালামতি চাই। তার মানে আমার মেয়েই তার লক্ষ্য। আমি একেবারে অসহায়। দেখতে দেখতে 6 দিন কেটে যায় এভাবেই। আমি কোনো রাস্তা খুঁজে পাই না। 7ম দিনে শয়তান আমার সামনে হাজির হয়। সে আমার কাছে আমার মেয়ের প্রাণ দাবি করে। তার কথা শুনে আমার কলিজার ভেতর থেকে যাওয়া ছিঁড়ে যাচ্ছিল। তার কাছে আমি অনুরোধ করি আমার মেয়েকে না নেওয়ার জন্য। সে কিছুতে রাজি নয়। আমি আমার প্রাণের বিনিময়ে তার কাছে আমার মেয়ের সালামতি চাই। আমার কোনো কথা সে শুনতে চায় না। 8ম দিন থেকে আমি আর তোমার সামনে আসবো না। আজ থেকে তোমার সকল চাওয়ার মাঝে আমি দেয়াল হয়ে দাঁড়ালাম। তোমার কোনো চাওয়াই আমি পূরণ হতে দেব না। আর এই বই তুমি তোমার মেয়ের 18 বছর হওয়া পর্যন্ত তোমার কাছে রাখবে। তোমার মেয়ের প্রথম পুত্র সন্তান দান করার প্রতিশ্রুতি দাও আমাকে। আমার জীবন প্রয়োজন, কার জীবন সেটা বড় কথা না। তোমার মেয়ের 18 বছর বয়স পূর্ণ হলে এই বইটি তাকে দেবে। এই বইটি ব্যবহারের মাধ্যমে তার পুত্র সন্তান কামনা করবে, আর সেই পুত্র সন্তান হবে আমার। তাকে আমি নিয়ে যাব। এরপর তোমার মেয়েকে এই বইটি তার কাছের কোনো এক মানুষকে দিয়ে দিতে বলবে। এই শর্তের কোনো এক শর্ত খেলাপ করা যাবে না। এবার যদি কথার খেলাপ হয় তাহলে তোমার পরিবারের কেউ বেঁচে থাকবে না। আমি তার কথা মেনে নিতে বাধ্য হই, কারণ আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আমার এই শর্ত মানা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। আমার মেয়ের জন্ম হয় 2009 সালে। আজ 2023 সাল। 14তে পা রেখেছে আমার মেয়ে তরি। আমার কোনো চাওয়া সহজে পূর্ণ হয় না। তরি আজ আমার সাথে থাকে না। সে রাইসা আপুর সাথে থাকে। তার সাথে আমার ভালো সম্পর্ক না। আমি চেয়েছিলাম তাকে নিয়ে ভালো থাকতে, কিন্তু আমার চাওয়ার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শয়তান। আমি এখনো এই বইটি ধ্বংস করার উপায় খুঁজে চলেছি। হয়তো এই চাওয়া পূরণ হবে না। আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই, দয়া করে আমাকে ঘৃণা করবেন না। আমি জানি আমি ভুল করেছি, প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার। আমার ভুলের জন্য আমার মেয়ের জীবন নষ্ট হোক তা আমি চাই না। আমার জন্য না হলেও আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা, যেন তার প্রথম সন্তানকে আমি বাঁচাতে পারি, নিজের জীবন দিয়ে হলেও। আমার পাপ কমানোর জন্য হজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার মেয়ের জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী। এই বলে মইনুল করিম তার ঘটনা শেষ করেন। এবং চিঠি সারমর্ম আগেই তিনি যেহেতু বলেছেন, আপনারা সবাই জানেন, চিঠির পুরোটা লম্বা করলাম না। তিনি লিখেছেন যে ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, তাই শেয়ার করলাম। আপনাদের কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমরা যারা ভূত.com ঘটনা পাঠাই তারা সকলেই আমাদের মতো লিসেনারদের কাছ থেকে কালেক্ট করে ঘটনা পাঠাই। আপনাদের কাছেও যদি ঘটনা থাকে তাহলে অবশ্যই সেটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ গ্যাস, বলতে কি এটা বলে পানাম। আসলে যেহেতু আমি আগে শুনছিলাম যে আমি মানে জন্মের যে সময় ছিলাম, যে সময় আমার 2000, আমি আগে শুনছিলাম আমার বাপদাদার কাছে যে একটা সোনারগাঁও পানামে বলে একটা বাড়ি আছে। এটা মানে 200 বছরের আগের পুরানা
ঐতিহ্যগুলো আর সম্বন্ধে কি কইতাম, মানে দেখছেন তো কি দিচ্ছি আগের যে ইটের যে ইট, আগে কলম ইট দিয়ে বানাইছে, ঠিক আছে, অনেক পুরানা বাড়ি, অনেক অনেক পুরানা বাড়ি, যেটা 200 বছরের আগের কাহিনীটা। মূলত আইসি পানামে আপনাদের কিছু দেখাই, মানে দেখছি কি যে তো আগে পরিবেশটা সুন্দর আছে, মানে মানে মানুষ না আসা যাসা করে, এই যে মানুষ আগে কোনো আমরা পিতে টিকিট গুলো দিত, মানে আগে টিকিট লাগতো না, আর ওখানে ঢুকলে এটার ভিতরে মানে 20 টাকা করে টিকিট নিয়ে। আর আগে মানুষ যখন বেশি দেখছে এরা, তখন টিকিটটা লয়ে যা টিকিট নিয়ে। আগে গুলো আমরা সব কিছু দেখছি, পুরানা বাড়িঘর অনেক কিছু। এই যে দেখছেন না, এই দেখেন কি অবস্থা, দেখছেন একটা 200 বছর আগের ঘটনা এটা। আর কিছু কিছু হেন মানে আছে, অনেক কিছু আছে বলে এটার ভিতরে, মানে মুরব্বীর কাছ থেকে উনসরি যে পানামের একটা অনেক কিছু বলা আছে, ভয়ঙ্কর জিনিসগুলো আছে বলে দেখাই মানুষের। রাত্রের বেলা মানুষ আর সন্ধ্যার পরে অফ হয়ে যায়, রাত্রের বেলা চলাফেরা করে না, দেখছেন তো অনেক কিছু বলা দেখার মতো অনেক কিছু আছে। আর আমরা কি দেখামো এটা, আর মূলত কি দেখামো আর সে কি কমু, এই যে দেখছেন এই যে ঘরটা দেখছেন, এই যে মনে হয় আগে কত কত দেখছেন, এর ভিতরে অনেক কিছু আছে। আর দেখেন অনেক কিছু আছে, দেখছেন এই যে ভিতরে দেখছেন গুদ্র কোলে, এই যে এরিয়া দেখছেন, মানে এই যে আসলে মানে মানুষ আগে আসা যাওয়া করতো অনেক, মানে একটু কমাই মানুষটা, মানে দিনের বেলায় মানে দেখলে ভয়ঙ্কর জিনিসটা, অনেক ভয়ঙ্কর, মানে একটা ভূতের বাড়ির লাগান, পুরানা বাড়ি তো একটা ভূতের লাগান, একটা মানে সন্ধ্যার পরে তেমন একটা নীরব হয়, মানে একদম মানে ভয়ঙ্কর লাগে নিজের কাছে একটা ভয়ঙ্কর লাগে। আপনারা এলো দেখবেন যে আসলে ঠিক হয়েছেন যে এটা সন্ধ্যার পর আর কেউ থাকে না। আর এই যে এইগুলো গর্তগুলো, এই যে গর্তগুলো, এই গর্তগুলো আগে কোনো এটি দেওয়াল দিয়ে ঢাকা আছে, এই যে দেওয়াল দিয়ে ঢাকা আছে, এটা দেওয়াল দিয়ে ঢাকা আছে পরে এটা ভাঙছে, এরা আমার শুনছি যে বিক্রি করে ফেলাইবো, ইট মিট দিয়া আবার নতুন করে এরা ইয়ে করবো। আর যে তো মনে না হইতে পারে, এই যে পুরানা বাড়ি আরো ভিতরে অনেক কিছু আছে দেখাই, আপনার দেখেন, মানে খুব পরিবেশটা সুন্দর, খুব পরিবেশ সুন্দর, আরো অনেক কিছু আছে যে এদের এমাদা অনেক কিছু আছে, এই যে দেখেন আরো অনেক কিছু দেখতে পারবেন, এই যে দেখেন কি বাড়িঘর, এই যে দেখেন এন আসলো কি কমু, এন আসলে প্রেমিক লিয়ে অনেক কিছু মজা হইব, অনেক কিছু মজা হয়, প্রেমিকের কথা বলে। এই যে দেখেন অনুভব শুনে আসছে, এই যে একটা গর্ত আছে, এই যে গর্তটা দেখছেন, এটি দেখছেন, এই যে এটা কুয়া, এটা বলে কি আমরা বলি কি কুয়া, 200 বছরের কাহিনী। আর তুইলে কি ধরিম, আমি তো মানে নতুন তো আর কি কুমু, এটা বাপদাদার কাছে শুনতাম যে একটা পানামে একটা 200 বছর একটা বাড়ি ঘর এন একটা আগে আসি, মানে মানুষ আসা যাওয়া করে, কম বেশি আসা যাওয়া করে। আর গ্যাস আসলে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর কি বলতাম ভাইয়া, আসলে মূলত শুধু একটা শেয়ার একটা কমেন্ট করে মানুষ তো মনে করবেন আপনার দর্শকের আসলে আমরা বসে আছি, যদিও ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করে দেবেন, কমেন্ট বক্সে লিখে দিবেন যদি ভালো লাগে। আরো নতুন নতুন ভিডিও আমরা আপডেট দিতে পারি, যদিও কমেন্টে বললে দেন। আর যদি কোনো ভালো লাগে না তাহলে তো আর দেখে কোনো লাভ নেই।